নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট অর্থাৎ অক্টোবরের 31 তারিখ মার্কেট আবার পতন দেখল। যে প্রত্যাশা ছিল আমেরিকার ফেডারেল ব্যাংকের কাছ থেকে, যে প্রত্যাশা ছিল ডোনাল্ড ট্রাম্প সির মিটিংয়ের মাধ্যমে যে বাজারে একটা ভালো অবস্থা ফিরবে, বাস্তবিক ক্ষেত্রে দেখা গেল যে বিশ্ব বাজার না ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর মিটিংয়ে খুশি হলো, না তারা ফেডারেল ব্যাংকের ইন্টারেস্ট রেটে খুশি হলো। অর্থাৎ আজকে যদি এশীয় বাজারগুলো দেখেন, সেখানে দক্ষিণ কোরিয়া এবং জাপান বাদ দিয়ে সমস্ত এশীয় মার্কেটগুলো নেগেটিভে ট্রেড করেছে। জাপান এবং দক্ষিণ কোরিয়াতে একটা পজিটিভ মুভমেন্ট এই কারণেও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতিকালে এই দুটি দেশ তিনি ভিজিট করেছেন এবং সেখানে সম্ভবত তাদের মধ্যে অবশ্যই বাণিজ্যিক কথোপকথন হয়েছে। কিন্তু সেটা চীন আমেরিকার ক্ষেত্রে কেন ঘটল না? এবং ট্রাম্প যখন ঘটা করে বললেন পাবলিকেশন মানে প্রেসের সামনে দাঁড়িয়ে সঙ্গে শি জিনপিং যে এই ভদ্রলোক অত্যন্ত স্মার্ট, ব্যবসাটা ভালো বোঝেন, টাফ নেগোশিয়েটার, যেটা তিনি অবশ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্বন্ধেও বলেছিলেন, তা সত্ত্বেও পৃথিবী খুশি হতে পারেনি। তার কারণ ডোনাল্ড ট্রাম্প নিজের কথায় তিনি অটল থাকতে পারেন না। এত তার কথোপকথন যেটা তিনি সাধারণত করে থাকেন, সেই কথা এত বদলে যায় ক্ষণে ক্ষণে যে বিশ্ব তাকে আর বিশ্বাস করে না। তিনি যখন বলছেন যে চীনের সঙ্গে আমরা অনেক ক্ষেত্রে ডিল করে ফেলেছি, ব্যবসার ক্ষেত্রে অনেক অংশই দুটো পক্ষই রাজি হয়েছে, বাস্তবিক ক্ষেত্রে কেউ বিশ্বাস করছেন না। খেয়াল করে দেখুন যে যখন ডোনাল্ড ট্রাম্প শি জিনপিং এর পিঠ চাপড়ে দিচ্ছেন, তার সঙ্গে করমর্দন করছেন, তার সম্বন্ধে ভালো কথোপকথন করছেন, তখন কিন্তু শির মুখে কোনো ধরনের রিয়াকশন ছিল না। খুব স্বাভাবিকভাবে একজন অ্যাস্টিড পলিটিশিয়ান এই ধরনের হ্যালহেলে কথোপকথনে অংশগ্রহণ করেন না, এটাও ঘটনা। আপাতত যেটা ঘটনা যে ট্রাম্পের কথা যে বিশ্বাসযোগ্য নয় এবং শি জিনপিং এর সঙ্গে অর্থাৎ চায়নার সঙ্গে আমেরিকার যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে, তাতে বাণিজ্য চুক্তি কয়েকটা নিঃসন্দেহে সম্পাদিত হয়েছে, সেটা কিন্তু আমেরিকান মার্কেটকেও খুশি করতে পারেনি। কালকে বিগত কাল যদি ন্যাসড্যাক দেখেন এবং স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর দেখেন বা ডাউ জোন্স দেখেন, সেখানে ন্যাসড্যাক 0.5% ওপর পতন, সেখানে ডাউ জোন্স স্ট্যান্ডার্ড অ্যান্ড পুর 0.99% পতন। অর্থাৎ কোথাও না কোথাও এটা বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যতই বড় মুখ করে তিনি বাণিজ্যিক চুক্তির কথা বলুন না কেন, বিশ্ববাসী তারা কোথাও না কোথাও এতে অসঙ্গতি খুঁজে পাচ্ছেন। চায়না এবং আমেরিকার মধ্যে যে কথোপকথন হয়েছে, তার মধ্যে ব্যাপারটা এরূপ দাঁড়ায়, যদি আমরা সেটাকে সামারাইজ করি, যে ডোনাল্ড ট্রাম্প ফার্দার এই সামনের 1 বছরে তিনি নতুন করে তিনি ট্যারিফ বসাবেন না চীনের পণ্যের ওপর। ইমিডিয়েটলি তিনি 10% ট্যারিফ কমিয়ে দিয়েছেন চীনের ওপর, ভালো কথা। এবং তিনি নাকি চীনকে রাজি করেছেন তাদের কাছ থেকে পুনরায় সয়াবিন কেনার ব্যাপারে। সয়াবিন মনে রাখতে হবে যে বহু বিলিয়ন ডলার মানে লক্ষাধিক কোটি টাকার সয়াবিন কিন্তু আমেরিকা রপ্তানি করে থাকে চীনে। এইবার তিনি নতুন করে কি রাজি করেছেন সেটা তো একটা বড় প্রশ্ন, কারণ চীন তো এর আগে লক্ষাধিক কোটি টাকারই সয়াবিন কিনতো, সুতরাং চীন নতুন কিছু করেনি। মাঝখানে তারা সয়াবিন কেনা বন্ধ করে দিয়েছিল, এবার তারা হয়তো বা সয়াবিন কিনবে, হয়তোই বলছি আপাতত, যদি না ডোনাল্ড ট্রাম্প আবার ঠিক উল্টোটি করে বসেন। এছাড়া আরেকটি যেটা সমস্যা যার সঙ্গে বিশ্ব বাজার সম্প্রতিকালে জুঝছে, সেটা হচ্ছে আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্পের নিউক্লিয়ার ওয়েপন্সের হুমকি। কি বলেছেন তিনি? তার সোশ্যাল ট্রুথ যে তার হ্যান্ডেল রয়েছে, সেখানে তিনি বলেছেন আমেরিকাতে আমি অর্ডার দিয়েছি নিউক্লিয়ার ওয়েপন্সগুলো টেস্ট করার ব্যাপারে। কি সাংঘাতিক স্টেটমেন্ট! এবং বলছেন যে রাশিয়ার আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে বেশি নিউক্লিয়ার ওয়েপন্স রয়েছে, তারপর রাশিয়া, চীন 3 নম্বরে, কিন্তু চীন যে কোনো সময় সামনের কয়েক বছরের মধ্যে তারা আমাদের সমান শক্তিশালী হয়ে উঠতে পারে, সুতরাং আমাদের সুরক্ষার প্রয়োজন রয়েছে। যেখানে একটি বা দুটি নিউক্লিয়ার ওয়েপন দিয়ে একটি গোটা শহর ধ্বংস হয়ে যায়, যেটা আমরা হিরোশিমা নাগাসাকির ক্ষেত্রে দেখেছি, সেক্ষেত্রে তার কয়েক হাজার নিউক্লিয়ার স্টক পাইলস
সেটা গোটা বিশ্বকে বহুবার ধ্বংস করতে পারে, একবার না একাধিকবার গোটা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে, অথচ তিনি নাকি সুরক্ষিত বোধ করছেন না। এই কথাগুলো বিশ্ববাজারের যে বিশ্বাস সেটার বোধহয় কোথাও না কোথাও ভিতের দিক থেকে নাড়িয়ে দিয়েছে। আজকের বাজার যদি, ভারতীয় বাজার যদি খেয়াল করে দেখি, ভারতীয় বাজারে আজকের পতন এসেছে। কালকের পতন শুরু হয়েছিল, আজকে 26,700 মাফ করবেন 25,700 কাছাকাছি নিফটি বন্ধ হয়েছে। অর্থাৎ নিফটি চেষ্টা করছে আপ্রাণ যুজে যেতে। বহু এরকম ঘটনা ঘটছে যেটা মোটেই কাম্য না বা অভিপ্রেত নয়, কিন্তু সেগুলোই ঘটে চলেছে। নিফটি আজকে 0.56% পতন, প্রায় 150 পয়েন্টের কাছাকাছি। সেন্সেক্স 84,000 কাছাকাছি বন্ধ হয়েছে, ওটা 8% মতন পতন। এছাড়া নিফটি আইটি, স্মল ক্যাপ, মিড ক্যাপ সমস্ত 8% কাছাকাছি পতন। ক্যাপ কনজিউমার ডিউরেবল সেটা প্রায় 0.1% কাছে পতন। মেটাল সেক্টরে আজকেরও ফার্দার কারেকশন হয়েছে। বেদান্ত মোটেই ভালো রেজাল্ট করতে পারেনি, ওয়ান টাইম লস দেখিয়েছে, তার পেছনে অন্য কারণ রয়েছে। সুপ্রিম কোর্ট তাদের যে নির্দেশ দিয়েছিল তার ফলে তারা একটা প্রফিটের অংশ রাইট অফ করতে বাধ্য হয়েছে, এবং মানে মোটামুটি প্রায় 1,000 খানেক কোটি টাকা তাদের লিটারালি ওয়াইপড আউট হয়ে গেছে বলা যায় সুপ্রিম কোর্টের নির্দেশে। এবং তাদের প্রফিট অনেক অংশে কমে দাঁড়িয়েছে, প্রায় 60% বেশি কমে দাঁড়িয়েছে 800 কোটি টাকার আশেপাশে। যদি এটা একটা ওয়ান টাইম লস হিসাবেই তারা সেটাকে দেখতে চাইছেন। এবার হেলথ কেয়ারেও পতন এসছে 0.68%। তাহলে এই আরো পুনরায় পতন হয়তো বা হতে পারতো, কিন্তু রক্ষা কে করেছে? রক্ষা করেছে সেই অগতির গতি, অর্থাৎ সরকারি কোম্পানিগুলো, মানে সরকারি ব্যাংকগুলো। আজকে যদি 52x হাই দেখেন তাহলে বুঝতে পারবেন যে বহু সরকারি মানে কোম্পানি বা ব্যাংকগুলো তারা আবার তাদের 52 সপ্তাহের নতুন উচ্চতা ছুঁয়ে গেছে। এছাড়া ভালো কারা করেছে? অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিজগুলো। যদি চেন্নাই পেট্রো দেখেন সেইটা তাদের 52x হাই ছুঁয়ে গেছে। তামিলনাড়ু পেট্রো যদি দেখেন সেটা 52x হাই ছুঁয়ে গেছে। বিপিসিএল 52x হাই ছুঁয়ে গেছে। কিন্তু প্রধান নজর কেড়েছে কিন্তু আমাদের এই সরকারি ব্যাংকগুলো, পিএসইউ ব্যাংকসগুলো। কারা কারা 52x হাই ছুঁয়েছে? আদিত্য বিড়লা ক্যাপিটাল, অ্যালাইড ব্লেন্ডার্স, এরা খুব মানে স্টেডি পারফরমেন্স করে চলেছে বিগত কয়েকদিন ধরে, এটা বলা যেতে পারে। এছাড়া বাজাজ কনজিউমার, এইবার ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, তাছাড়া ফেডারেল ব্যাংক, আইডিবিআই ব্যাংক, আইডিএফসি ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, এরা 52 সপ্তাহের উচ্চতা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আরবিএল ব্যাংক, এরা প্রত্যেকে কিন্তু 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। এছাড়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কামেন্স ইন্ডিয়া, বাজাজ কনজিউমার, এইচএলই গ্লাসকোট, আইএফবি ইন্ডাস্ট্রিজ। উল্লেখ্য কয়েকদিন আগে মুকুল মহাবীর আগরওয়াল তিনি আইএফবি ইন্ডাস্ট্রিজে একটা বড় অংশ তিনি অংশীদারিত্ব কিনেছেন বা ইনভেস্ট করেছেন বলা যেতে পারে। জেকে টায়ার্স, এরা প্রত্যেকেই 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। এমটিএআর টেকনোলজিস আজকেরও 52 সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে। বিগত কয়েকদিন ভালো পারফরমেন্স করছিল, নতুন করে বিদেশি অর্ডার লাভ করেছে এই ডিফেন্স কোম্পানি, সুতরাং আজকের 52 সপ্তাহের উচ্চতা। নোবেন ফ্লোরিন, এটা একটা স্পেশালিটি কেমিক্যাল কোম্পানি, আজকে 14% উপর বৃদ্ধি পেয়েছে এবং 52x হাই। এছাড়া পলিক্যাব, পাওয়ার গ্রিড ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট, সম্মান ক্যাপিটাল, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স বহুদিন ধরে ভালো পারফরমেন্স করেছে। এছাড়া আইটি স্পেশালিটি কেমিক্যালস, তত্ত্বচিন্তন এবং তিলকনগর ইন্ডাস্ট্রিজ। তিলকনগর ইন্ডাস্ট্রিজ অ্যালাইড ব্লেন্ডার্স, এলা অ্যালকো বেভারেজ তৈরি করে, খুব স্বাভাবিকভাবে উৎসবের মরশুম ছিল, দে স্ট্যান্ড টু গেন, এইটা বিশেষজ্ঞরা মনে করছেন, যেটা রিফ্লেক্টেড হতে পারে ডিসেম্বর কোয়ার্টারে। এইবার চলে আসি যে আজকে সরকারি ব্যাংকগুলোর পারফরমেন্স যদি সার্বিকভাবে দেখেন, মোরাললেস প্রায় সমস্ত সরকারি যে ব্যাংকগুলো তারা পজিটিভ মোমেন্টাম দেখিয়েছে। ব্যাংক অফ বরোদা 1.87%, ব্যাংক অফ ইন্ডিয়া 0.86%, ব্যাংক অফ মহারাষ্ট্র 1.11%, কানাড়া ব্যাংক 3%। দুর্দান্ত রেজাল্ট করেছে, সেটা বিগত আগে মানে দুদিন আগেই আলোচনা করেছিলাম।
সেন্ট্রাল ব্যাংক প্রায় 8%, আইডিবিআই ব্যাংক 6%-এর বেশি, ইন্ডিয়ান ব্যাংক 0.64%। কেবলমাত্র আজকাল পরশুনে ইন্ডিয়ান ব্যাংক গোটা বছরটা ধরে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে চলেছে এবং বিগত 13টা কোয়ার্টার ধরে ইন্ডিয়ান ব্যাংক তাদের নন পারফর্মিং অ্যাসেট কমিয়ে যাচ্ছে, গ্রস এবং নেট দিনের পর দিন, কোয়ার্টার আফটার কোয়ার্টার, প্রফিট কোয়ার্টার আফটার কোয়ার্টার ইমপ্রুভ করে যাচ্ছে। ইন্ডিয়ান ব্যাংকের 52 উইক্স উত্থান, 52 উইক্সের উত্থানটা অস্বাভাবিক কিন্তু নয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেটাও 2.21% উত্থান। এছাড়া রয়েছে ইউকো ব্যাংক 2.16% উত্থান, ইউনিয়ন ব্যাংক 4%-এর ওপর উত্থান দেখিয়েছে। অর্থাৎ সরকারি ব্যাংকগুলো তারা এক অর্থে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে। এইবার চলে আসি এমন একটা কোম্পানি নিয়ে যে কোম্পানিটা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং প্রশ্ন থাকছে, তার নাম হচ্ছে আরআরপি সেমিকন্ডাক্টরস। একজন সাবস্ক্রাইবার এই প্রশ্নটা করেছিলেন এবং তার প্রশ্নটা করা অযৌক্তিক ছিল না। কেন জানেন? বিগত এক বছরে অর্থাৎ 365 দিনে, মন দিয়ে শুনবেন, আরআরপি সেমিকন্ডাক্টর নামক এই কোম্পানিটি 12,803.35% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক বছরে 1,280 গুণ বৃদ্ধি পেয়েছে, পার্সেন্ট নয়, গুণ। এবং সেই কোম্পানি 12,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালে পৌঁছে গিয়েছে। অথচ মজাটা দেখবেন, মজাটা হচ্ছে এর যদি প্রমোটার যদি শেয়ার হোল্ডিং দেখেন, শেয়ার হোল্ডিং এর আগে বলে দিই যে এই বছরে 2025 সালে সেটা প্রায় 57.67 গুণ বেড়েছে কেবল 2025-এ। বিগত এক মাসে 48.59%। সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু এই অস্বাভাবিক বৃদ্ধি কেন? কি করে আরআরপি সেমিকন্ডাক্টর? একটা 12,000 কোটি টাকার কোম্পানি, তার 2 কোটি টাকাও প্রফিট নেই, 2 কোটি টাকাও প্রফিট নেই একটি কোয়ার্টারে। এবং তার যিনি প্রমোটার ছিলেন এখন আর নেই, তিনি বিলিয়নার হয়েছেন, সম্প্রতিকালে বিলিয়নার হয়েছেন, 8,500 কোটি টাকার সম্পদ হয়ে গিয়েছে তার। একটা ছোট কোম্পানি, কত থেকে শুরু করেছিলেন জানেন? তিনি 8 কোটি টাকা তিনি ধার দিয়েছিলেন আরআরপি সেমিকন্ডাক্টরকে, কারণ তারা ঋণ মেটাতে পারছিল না, এবং তার বিনিময়ে তিনি ইকুইটি ক্লেম করেন। মার্চ 2024 সালে 75.5% প্রমোটারদের কাছে ছিল, তৎকালীন প্রমোটারদের কাছে ছিল। জুন, তারপরের কোয়ার্টারই 2024-এ, মাত্র এক বছর আগে, সেটা কমে যায়। অর্থাৎ প্রমোটাররা পুরো এটা ইকুইটিটাই হাতে তুলে দেন সেই লেন্ডারের হাতে। 1.28% তাদের প্রমোটারদের অংশীদারিত্ব কমে আসে। সেটা সেপ্টেম্বর 2027-এও 1.27% নেমে এসছে প্রমোটারদের, আর কোনো দায় নেই। পাবলিকের কাছে কত শতাংশ আছে জানেন? পাবলিকের কাছে আছে 98.72%, 98.72%। এবং একমাত্রই এই গোটা পাবলিকের মধ্যে 73.96% রয়েছে সেই যে লেন্ডার যিনি 8 কোটি টাকা ধার দিয়েছিলেন তার কাছে। 73.9, সেই ভদ্রলোকই এখন ডলার বিলিয়নার হয়ে গেছে। মাত্র কয়েকশো শেয়ার, 500 থেকে 600 শেয়ার ট্রেডেড হয়, কোনো দিন হয় না। অধিকাংশ শেয়ার সেটা কিন্তু লক ইন পিরিয়ডে রয়েছে, সেটা বিক্রি করা যাচ্ছে না, এবং তিনি চুপ করে বসে রয়েছেন। মার্চ 2025, এই ডেটাটা আমি পেয়েছি moneycontrol.com থেকে, মার্চ 2026-এ লক ইন পিরিয়ড খুলবে, তখন তিনি এই যে হোল্ডিংটা তিনি রাখবেন কি বিক্রি করবেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার, কিন্তু তার যা করার ছিল তিনি সেটা করে ফেলেছেন। একদম তিনি বিলিয়নার হয়ে গিয়েছেন। মানে লাখ কাকে বলে দেখেছেন? 8 কোটি টাকা লোন দিয়ে সেইটা প্রায় 8,500 কোটিতে তুলে আনা, অর্থাৎ 1000 গুণ বৃদ্ধি পাওয়া, এটা লাখ তো ডেফিনেটলি। এবং আরআরপি সেমিকন্ডাক্টরে যারা প্রমোটার তারা বলছেন আমাদের এটা হাতে নেই, আমাদের হাতে মাত্র 2-7% আমাদের অংশীদারিত্ব রয়েছে, আমরা কি করতে পারি? মাঝে মাঝে বড় রটনা করা হয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু আমি মানি কন্ট্রোল থেকে নিয়েছি। মাঝে মাঝে রটনা করা হয়েছে যে সচিন তেন্ডুলকার এই কোম্পানিকে প্রমোট করছেন, মাঝে মাঝে এই রটনা করা হয়েছে মহারাষ্ট্র গভর্নমেন্ট 100 একর জমি তারা দিয়েছে এই কোম্পানিকে। প্রত্যেকটা রটনা মিথ্যা, কিন্তু পাবলিক তার ফলে যাহাপরনায় উৎসাহিত হয়ে উঠেছেন, কিন্তু তারা ভেতরে যে সাংঘাতিক ঘটনাগুলো ঘটেছে তার সম্বন্ধে তারা মোটেই ওয়াকিবহল নন। সুতরাং কোনো স্টক যদি কোনো ফান্ডামেন্টালস ছাড়া, তার এই একটা কোয়ার্টারে তো তার সেলস ছিল 0, কোনো বিক্রি বাটাই হয়নি, অথচ নিরন্তর
তার আপার সার্কিট খেয়ে যাচ্ছে নিরন্তর প্রত্যেক দিন। এখন যেহেতু এক্সট্রা সার্ভেইলেন্স মেজারের আন্ডারে রয়েছে, তার ফলে সেটা 2%-এর বেশি সেটা সপ্তাহে একবার তারা কেনা বা বিক্রি করতে পারবে, এবং সেটা সার্কিট হচ্ছে 2%। এই আপাতত অবস্থা হয়ে রয়েছে। সুতরাং এরকম কোন স্টক যে স্টকে প্রমোটার হোল্ডিং নীল লিটারালি, হ্যাঁ এরকম ডেফিনেটলি ওয়েল ম্যানেজড কোম্পানিজ রয়েছে, সেগুলো প্রফেশনালি ম্যানেজড কোম্পানিজ রয়েছে। তার মধ্যে এফআইআই ইনভেস্টমেন্ট থাকবে ব্যাপক হারে, ডিআইআই ইনভেস্টমেন্ট থাকবে ব্যাপক হারে, মানে ইউজুয়ালি রিটেল ইনভেস্টার্সদের যে অংশীদারিত্ব সেটা অনেক কম হবে, এটা মাথায় রাখতে হবে। যেটাকে বলে অ্যাঙ্কার ইনভেস্টার্স, তারা বসে থাকবেন এর শেয়ার নিয়ে, সেইগুলো প্রফেশনাল ম্যানেজড কোম্পানি। এরকম বহু কোম্পানি রয়েছে। আইটিসি তার প্রকৃষ্ট উদাহরণ, যে এটা প্রফেশনালি ম্যানেজড কোম্পানি, এর কোনো প্রমোটার নেই, অথচ এটাও ভেরি ওয়েল ম্যানেজড কোম্পানি। সেখানে দেখুন তো এফআইআই ডিআই অংশীদারিত্ব, এটা কিন্তু কেবল উদাহরণ হিসাবে বললাম। বাই দ্য ওয়ে, আইটিসি রেজাল্ট দুর্দান্ত হয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে আইটিসি। এবং আইটিসি যদিও আজকের ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ ছিল বলে আইটিসি মানে মোর অর লেস কোনো মতে পজিটিভে বন্ধ হয়েছে, কিন্তু ওভারঅল সে রেজাল্ট কিন্তু খুব ভালো করেছে। এবার একটু সোনার উপর দামে ডেফিনেটলি চলে আসে। সোনার উপর প্র্যাকটিক্যালি স্ট্যাগনেন্ট হয়ে গেছে, অর্থাৎ প্রাথমিকভাবে এটা হয়তো অনেক মানে যদি ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট কাট করতো তাহলে হয়তো ডলার উইক হতো, এবং ডলার উইক হলে প্রেশাস কমোডিটি যে মার্কেট সেখানে আবার নতুন করে একটা এক্সেলেশন আসলেও আসতে পারতো। রেট কাট হয়েছে বটে, কিন্তু এই একটা নেগেটিভ একটা বা হকিশ একটা স্টেটমেন্ট জেরম পাওয়েলের কাছ থেকে পাওয়ার ফলে কিন্তু সোনার উপতেও আমরা আপাতত কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না, ভীষণ ফ্ল্যাট একটা মুভমেন্ট আমরা আপাতত চলছে। তাহলে যেটা দাঁড়ালো ব্যাপারটা, এখন লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে বাজার আপাতত বেয়ারদের গ্রিপে রয়েছে, এটা বোঝা যাচ্ছে। বেয়াররা এত সহজে হাল ছাড়বে কি, সেটা তো আমাদের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেয়ার একবার যদি রক্তের স্বাদ পেয়ে যায় তখন খুব ডেফিনেটলি তারা চাইবে বাজারটাকে আরো টেনে নামাতে। বুলরা আপ্রাণ চেষ্টা করবে যে বাজার যাতে পুনরায় না পতন ঘটায়। এছাড়া এফআইআইসরাও থাকবে, এফআইআইসরা ফার্দার তারা বিক্রি বাটা করছে কিনা। যদি বেয়ার গ্রিপে চলে যায় কোনো মার্কেট, সাধারণত যেটা দেখা যায়, তাহলে কিন্তু একটা ভালো কারেকশন আসে, সেটা 2% হোক 3% হোক যাই হোক না কেন, বা 5% হোক। এটা তার মানে আমাদের মার্কেটে কারেকশন হবেই এরকম কেউ কোনো গ্যারান্টি কেউ কখনো দিতে পারেন না, দেওয়া উচিত নয়। আপাতত বেয়ার মার্কেট তো ডেফিনেটলি এটা বলা চলে না। মার্কেট সর্বকালীন উচ্চতা থেকে যদি 1-2% পতন হয়, সেটা কি কখনো বেয়ার মার্কেট বলা যায়? উত্তর হচ্ছে ডেফিনেটলি না। হার্ডলি কোনো কারেকশন এসছে, বহু সেক্টর অত্যন্ত চড়া ভ্যালুয়েশনে ট্রেড করছে, এটাও ঘটনা। কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। এই ধরনের বেয়ার গ্রিপ যখন বাজারে আসে, যদি বাজারে ভালো কারেকশন হয়, যদি নামি দামি কোম্পানিজ, কোয়ালিটি কোম্পানিজে 25-30% কারেকশন হয়, যার জন্য বিনিয়োগকারীরা বড় বিনিয়োগকারী অপেক্ষা করে থাকেন, তাহলে তো সোনার সোহাগা বলা যেতে পারে। নতুবা যদি দেখা যায় যে সোমবার কোনো ভালো খবর এলো, সেটা শনিবার রবিবারও আসতে পারে, তাহলে বাজার পজিটিভলি রিঅ্যাক্ট করবে। আর যদি কোনো খবরই না আসে, তাহলে বেয়ারদের আরো সুবিধা হয়ে যাবে। বুলরা তখন নতুন করে কোনো ইম্পেটাসের অভাবে তারা বাজারকে টেনে তুলতে পারবে না। যাই হোক, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, আরআরপি সেমিকন্ডাক্টর নিয়ে অবশ্যই নয়, তাতে সেটা বাদ দিয়ে যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল কম্পিটিশন সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। আমার কথা শুনে যদি কোনো শেয়ারের ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দিন, প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায়। আজকের জন্য নমস্কার।